আজ এত তাড়াতাড়ি আসলি যে? আজ বৃহস্পতিবার দাদি, হাফ ডে ছুটি হয়তো। ও মনে ছিল না আমার। আচ্ছা বাদ দে, কিছু খেয়েছিস? ক্যান্টিনে নাকি এখনও পর্যন্ত না খেয়ে আছিস? কথাগুলো বলতে বলতে হেনা খান মায়ের কপালে ছোট ছোট চুলগুলো নিজের আদরে দুহাত দিয়ে ঠেলে মায়ের কপালে দুপাশে করে উপরে উঠিয়ে দিচ্ছে। মায়াও নিজের বাম হাতে কপালে একপাশে ঘেঁষে মাথার উপর ছোট ছোট চুলগুলো তুলে নিয়ে চুলকালো। খেয়েছিলাম। হেনা খান চমকে উঠে মায়ার বাম হাতে নিজের হাতে নিতে নিতে বলল, আন্টিটা কোথা? তোর হাতে সোনামা, নিষেধ করেছিলাম না এটা খুলতে, তাহলে খুললি কেন? আয়ান চমকে উঠে মায়ার বাম হাতের দিকে তাকালো, কপাল কুঁচকে। নিজের হাতের আন্টিটা মায়ের হাতে দেখতে না পেয়ে কষ্ট পেল নিজের মন কোটরেতে। তবে মায়ের কাছে থেকে সত্যটা জানার জন্য তীক্ষ্ণতা বজায় রাখলো নিজের দৃষ্টির ভাঁজে। মায়া ভীতু চোখে আবারও পিছনে ঘুরে দরজার দিকে তাকালো একবার। হৃদকে দেখতে না পেয়ে ভয়াত্মক কণ্ঠে বলল, উনি নিয়ে গেছে আমার থেকে। হেনা খান কিছু বলার আগেই প্রশ্ন করল আয়ান, উনি কে? আপনার ভাই? মায়ার মুখে আপনার ভাই শব্দটা বুঝল না আয়ান, কারণ এই মুহূর্তে খান বাড়িতে আয়ান ছাড়া অন্য কোনো ভাই জাতীয় পুরুষ নেই। কারণ সোহাগ লন্ডনে আছে বাবা মায়ের সাথে, হৃদ খান বাড়িতে নেই। তাই মায়া আপন ভাই বলতে আসলে কাকে বোঝাতে চেয়েছে সেটাই ধরতে পারল না উপস্থিত কেউ। আয়ান তীক্ষ্ণ দৃষ্টি পুনরায় প্রশ্ন করল মায়াকে, আমার ভাইকে? আয়নের কথা ভীতু চোখে তুলে তাকায় সেই দিকে। আয়ন হৃদকে চিনতে পারছে না বলে অনেক অসহায় হলো মায়া। 5 মিনিট আগেও তো মায়া হৃদের সাথে ছিল, তাহলে সবাই তো জানার কথা হৃদ বাংলাদেশে আছে। আর মায়া আয়ানকে আপনার ভাই শব্দটা বলতে হৃদকে বোঝাতে চাইছে। মায়া রয়ে সয়ে আয়ানের প্রশ্নের উত্তরে একই ভঙ্গিতে বলল, উনি আর কি? মায়া বারবার উনি বলাতে কপাল কুঁচকে আসা আয়ানের। সে কিছু বলবে তার আগে সামনে থেকে গম্ভীর মুখ খুলল আরাফ খান। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে মায়াকে বলল, হৃদ নিয়েছে তোমার আন্টিটা সোনামা। মায়া তৎক্ষণাৎ ধীরস্থ মাথা নাড়িয়ে সম্মতি জানাতে আয়ান কপাল কুঁচকে তাকায় হৃদের দিকে। মায়ার অদ্ভুত ব্যবহার সব কিছু কেমন যেন হঠাৎ এলোমেলো লাগছে তার। মায়া কেন হৃদকে ভাইয়া বলে সম্বোধন করে না? বারবার উনি উনি করছে। মায়া কিসের এতটা জড়তা হৃদকে ভাইয়া ডাকা নিয়ে, সেটাও বুঝলো না আয়ান। তাছাড়া হৃদই বা কবে বাংলাদেশে আসলো? সে তো শুনেনি হৃদকে বাংলাদেশে আসতে। এমনকি সে কাল রাতে লন্ডন থেকে বাংলাদেশে ফিরল, সকাল খান বাড়িতে এসেও হৃদকে পায়নি। তার মানে হৃদ অল্প কিছু ক্ষণের মধ্যে এসেছে খান বাড়িতে। আর সেই সময়ের মধ্যে মায়া হাত থেকে আয়নের নামে আন্টিটা খুলে নেয়। কিন্তু কেন? তাছাড়াও আজকাল হুটহাট হৃদকে বাংলাদেশে পাওয়াটাও বড় চমকে চেয়েও কম কিছু না তাদের জন্য। আয়ান আর কিচ্ছু ভাবতে পারল না। তার আগে অতি উৎসাহে মুখ খুলে হেনা খান, হৃদ বাংলাদেশে এসেছে? তুই দেখেছিস হৃদকে? হৃদ খান বাড়িতে আছে সোনামা। মায়া নাড়িয়ে সম্মতি জানিয়ে মিহি কণ্ঠে বলল, উনি বাইরেই আছেন দাদি। মায়ার কথার মধ্যেই তীক্ষ্ণ কণ্ঠের পাশ থেকে প্রশ্ন করল মেহেরবান, তাহলে তুমি কেন হৃদকে তোমার হাতের আংটিটা খুলতে দিলে? নিষেধ করনি কেন? মায়া কিছু বলল না মেহেরবানের কথায়, বরং নত মস্তিষ্ক চুপ করে রইল। মেহেরবান বা হেনা খান আরও কিছু প্রশ্ন করবে মায়াকে, আর আগে আরাফ খান হাতের ইশারা আপাতত চুপ থাকতে বলে তাদেরকে। তিনি মায়ার দিকে পূর্ণ দৃষ্টিতে স্থির করে কিছু একটা ভাবল মনে মনে। নিজের মনস্তাত্ত্বিক ধারণা সত্যায়িত যাচাই করার জন্য মায়াকে প্রশ্ন করে বলল, আয়ান কাছ থেকে আমরা সেই দিনের রাতের ঘটনাটি শুনলাম, বিয়েটা কি সত্যি হয়েছিল সোনামা? আরাফ খানের কথায় চমকে উঠে তাকায় মায়া আয়ানের দিকে। আয়ানকে এক পলক দেখে নিয়ে দৃষ্টি ঘুরে তাকায় আরাফ খানের দিকে। মায়া সম্মতি জানিয়ে বলে, হয়েছে দাদাজান, তুমি রাজি এই বিয়েতে? না মানে তোমার সমস্যা নেই তো এই বিয়েটা নিয়ে? সহজ সরল স্বীকারোক্তি প্রকাশে বলল, আমি ছোট মানুষ, আমি কি বলবো দাদাজান? আমার কথায় কি কেউ মানবে এখানে? তাছাড়া আব্বু বা জুই আছে, তাদের মতামতটা গুরুত্বপূর্ণ এখানে, আমার নয়। সবচেয়ে বড় কথা, আব্বু ভীষণ রেগে যাবে এই বিয়েটার কথা শুনলে দাদাজান। মায়ের মুখে জুইয়ের নামটা শুনে আয়ন কপাল কুঁচকে কিছু বলতে
নিবে তার আগে আবারও হাতের ইশারায় থামিয়ে দেয় আরাফ খান। তিনি অত্যন্ত কৌশলে মায়াকে আবারও প্রশ্ন, তোমার আব্বুকে ম্যানেজ করার বিষয়টা না হয় আমরা দেখব সোনামা, কিন্তু জুয়ের মতামত প্রয়োজন পড়বে কেন? তোমার সম্মতি থাকলেই তো হয়। আমরা পুনরায় তোমাদের বিয়েটা দিতে চাই 2-1 দিনের মধ্যে। তোমাদের বলতে কাদের দাদাজান, এখানে আমি কিছু না, সব কিছু হলো জুই। তাছাড়া জুয়ের সম্মতি না থাকলে বিয়েটা হবে। মায়ের কথাগুলো বলতে বলতে থামল হৃদের হঠাৎ আগমন। ধূপধাপ পা ফেলে হৃদ ড্রয়িং রুমের দরজা ধরে প্রবেশ করতেই মায়া ঘাড় ঘুরে হৃদকে দেখতে পেয়ে ভয়ে সিটিয়ে যায়। এই ভেবে যে সে আয়নের পাশে বসে আছে। হৃদ গম্ভীর মুখে প্রবেশ করতেই মুহূর্তে চোখে পড়ল উপস্থিত সদস্য থমথমে চেহারাগুলো। হৃদ কপাল কুঁচকে সবাই পর্যবেক্ষণ করতেই চোখ পড়ল মায়ার অবস্থানটা আয়নের পাশে। মায়া আবারও হৃদের অবাধ্য হয়ে ছেলের পাশে ঘেঁষে বসতে দেখে মুহূর্তে রাগে রিরি করে উঠল হৃদের শরীরময়। এই নারীকে সে কিছুতেই বসে আনতে পারছে না ভেবে 2 হাত মুষ্টিবদ্ধ করল। বাড়ন্ত রাগে কাউকে পরোয়া করল না, আর না কাউকে মানল না হৃদ। প্রচণ্ড রাগে হৃদ মায়ার দিকে তেড়ে যেতে নিলেই মায়া আয়নের পাশ থেকে লাফিয়ে উঠে দাঁড়িয়ে পড়ে সোফা ছেড়ে। ভয় উত্তেজনার তুমুল গতিতে বলতে শুরু করে, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, সত্যি বলছি কিছু করিনি। দাদা বলল বসতে। আমি কিছু জানি না, সত্যি সত্যি। হৃদ ও মায়ার হঠাৎ কাণ্ডে উপস্থিত সবাই দাঁড়িয়ে যায়। মায়ার ভয়টাকে না বুঝলেও হৃদের রাগটা চোখে পড়ল সবাই। হৃদ মায়ার হঠাৎ কাণ্ডে 2 সেকেন্ড থেমে গেল, পুনরায় তেড়ে আসতে চায় মায়ার দিকে রেগে, কিন্তু মায়া হৃদের রাগটা বুঝতে পেরে উল্টো ঘুরে প্রাণপূর্ণ দৌড় লাগায় উপরে নিজের রুমের দিকে। আপাতত তার মিস্টার ভিলেন রাগ থেকে বাঁচা জরুরি, সামনে থাকলেই বিপদ। উপস্থিত সদস্যরা হৃদ মায়ের বিষয়টি বুঝতে না পারলেও আরাফ খান ধীরভাবে বুঝল দুজনের তীব্র অধিকার বোধের বিষয়টি একে অপরের প্রতি। তবে তিনি এতটাই বুঝতে পারছেন না, আয়নের সাথে যদি মায়ের বিয়েটা সত্যি হয়ে থাকে তাহলে তিনি হৃদকে কিভাবে থামাবে তাণ্ডব করা থেকে। আর যাই হোক না কেন, একজন বউকে তো অন্যজনের হাতে তুলে দেওয়া যায় না, তাই না? আবার হৃদকেও থামানো মুশকিল। দিনটা শুক্রবার, সকাল 8:15। থমথমে পরিবেশে হৃদ গুরুগম্ভীর মুখে নিঃশব্দে 2 হাতে চামচ ছুরি চালিয়ে একে অপর নাস্তা কেটে মুখে তুলে গায়ে জড়ানো ধূসর রঙের শার্টটা হাতা দুটো টেনে ফোল্ড করা কোনো অবধি, গলায় কালো টাই, বাম হাতে কালো ব্যান্ড ঘড়ি। হৃদের বাউন চোখ জোড়া স্থির নাস্তা প্লেটে থাকলেও কপালের মধ্যে থাকা ঘন কালো ভুরু জোড়া হালকা কুচকানো, হয়তো বিরক্তিতে। আর এই বিরক্তির মূল কেন্দ্র হয়তো নিজের দাদা দাদিকে ঘিরে। হৃদ কথা বলছে না, কিন্তু পাশ থেকে সূক্ষ্ম চোখে সব কিছু পর্যবেক্ষণ করে চলছে আরাফ খান। হৃদের বিরক্তি ফেয়েছে, কারণটা জানার উনি। তিনিও চামচ নাড়িয়ে মুখে খাবার তুলতে তুলতে এক পলক নিজের স্ত্রী দেখে নেন, হালকা কপাল কুঁচকে। আপাতত তিনি চুপ থেকে নিজের স্ত্রীকে প্রশ্ন করার সুযোগ দিচ্ছেন হৃদকে। হেনা খান ডাইনিং টেবিলে আরাফ খানের সম্মুখীন আর হৃদের পাশে চেয়ারটায় বসা, হালকা জড়তা নিয়ে একের পর এক প্রশ্ন করে যাচ্ছে হৃদকে রয়েস হয়ে। কিন্তু হৃদ আদৌ ওনার কথাগুলো কানে তুলছে কিনা বলা দুষ্কর। তবে হৃদের চোখে মুখে বিরক্ত আভাস। হেনা খান নিজে পরপর প্রশ্ন করে, হৃদের থেকে উত্তর না পেয়ে হতাশা দীর্ঘ নিঃশ্বাস ফেলছে। হৃদ যে কি পরিমাণ দেইরা সেটা ওনার জানা। হৃদ ঘাটতারামি করবে এটা স্বাভাবিক, কিন্তু হেনা খান দমে গেল না, পুরো দমে আবার হৃদের দিকে তাকিয়ে বলে উঠল, তুমি কি আমার কথা একটা উত্তর দিবে না হৃদ? আমার খারাপ কিছু তো বলছি না তোমাকে, তাই না? আমরা তো ভালো চাই, এবার অন্তত একটা বিয়ে করে নে, সংসারী হ, আমরা মেয়ে দেখব তোর জন্য। হৃদ কথা বলে না, বরং শব্দ করে হাতে থাকা চামচ ছুরি দুটো রাখলো নিজের প্লেটের ওপরে। হেনা খান চমকে গিয়ে হৃদের দিকে তাকাতে হৃদ হাত বাড়িয়ে সামনে থেকে টিস্যু নিজের মুখ মুছে উঠে দাঁড়ায়। ড্রয়িং রুমের টেবিল ছাড়তে ছাড়তে গম্ভীর মুখে আরাফ খানের উদ্দেশ্য বলল, দাদা ভাই, ট্রেনগুলো কোথায়? একটা মিটিং আছে আমার সেক্টরে, ডোন্ট বি লেট, টাইম টু টাইম চাই আমার তোমাকে। হৃদকে কথা এগোতে দেখে ক্ষেপান্বিত হয় হেনা খান। রুষ্ট কণ্ঠে হৃদের পিছনে ডেকে বলল, তুই কতদিন এড়াবি আমাদের কথা? তোর তেরামির যেন আমার সোনামার সাথে বিয়েটা পর্যন্ত বাতিল করলি,
একবার ভাবলি না তোর মায়ের শেষ পছন্দ ছিল মায়া তোর জন্য, জেদ করে শেষ করলি সেই সম্পর্কটাকে, এখন আবার তেড়ামি করছিস বিয়ে করবি না বলে। আমরা কতদিন বেঁচে থাকবো তোর জন্য? আমরা মরে গেলে দিন শেষে একা হয়ে থাকবি তুই। আর তাছাড়া আমাদের মৃত্যুর পর তোর বাবা মাকে কী জবাব দিব? হ্যাঁ, কি বলবো যে তাদের ছেলেকে আমরা নিঃসঙ্গ অবস্থায় দুনিয়াতে একা করে রেখে এসেছি মরতে? হৃদ চলতে চলতে পা দুটো স্থির হয় নিজের মায়ের কথায় সন্নাবে, কিন্তু সেটাও দীর্ঘ স্থায়ী হলো না। 2 সেকেন্ডের মধ্যে বিরক্ত নিয়ে পুনরায় হাঁটতে শুরু করে সামনের দিকে। যেতে যেতে নিজেই দাদির উদ্দেশ্য বলে উঠল, সংসারটা আমার সাথে যায় না দাদি, যায় যেটা সেভাবে চলছে আপাতত, সেটা সেভাবেই চলতে দাও। বাধ্য করো না আমাকে কোনো কিছুতে, আমি অবাধ্য বাধ্যকতা যায় না আমার সাথে। কথাগুলো বলে হৃদ পা চালালো বাহিরের দিকে। বিরক্তিকর রেশ জুড়ে তীর তীর করছে শরীর, কিছুই ভালো লাগছে না তার। হেনা খান অসহায় দৃষ্টিপাত করল হৃদের যাওয়ার দিকে। তিনি চাচ্ছেন হৃদকে সংসারী করতে। আয়নের মায়া যেহেতু একটা গতি হয়ে গেছে, তাই তিনি হৃদের ও একটা গতি করতে চাচ্ছেন জুইয়ের সাথে। মেয়েটা ওনার মনে ধরেছে অনেকটা মায়ার মতোই। তাছাড়া হেনা খান যেটা বেশ করে লক্ষ্য করছেন সেটা হলো জুঁইয়ে খান বাড়িতে আসার পরপরই হৃদ চলে এসেছে খান বাড়িতে। এত দ্রুত হৃদ বাংলাদেশে ফেরার নয়, তারপরে ফিরেছে হৃদ। হেনা খান মনে সংশয় সৃষ্টি হয় হয়তো হৃদের মনে জুঁইয়ের জন্য টান অনুভব থেকে হৃদ ফিরছে বাংলাদেশে চলে এসেছে। তাই তিনি জুঁইকে নিয়ে হৃদকে বাঁধতে চায়, আটকে রাখতে চায় হৃদের অবাধ্য পা দুটো নিজের মাঝে। আর যার রেস্টুরেন্টের নাস্তার টেবিলে তিনি হৃদকে পরপর কথাগুলো বলে যাচ্ছিলেন, তিনি হৃদের নাকুচতায় বরাবরই ওনাকে নিরাশ করতে হচ্ছে। হৃদ বিরক্তি ধূপধাপ পা ফেলে এগিয়ে যাচ্ছে নিজের গাড়ির দিকে। হৃদকে আসতে দেখে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা বডিগার্ডগুলোর মধ্যে একজন দ্রুততার সঙ্গে গাড়ির দরজা টেনে খুলে দেয়। হৃদ বিরক্ততে তিরতির করে শরীর দিয়ে ঢুকে চাইল গাড়ির ভিতরে, কিন্তু তার আগে পিছনে ডাকলো কেউ হৃদকে। পরিচিত কণ্ঠস্বর কানে আসতে থেমে গেল হৃদ। ঠাস করে গাড়ির দরজা লাগিয়ে হালকা কপাল কুঁচকে পিছনে ফিরে তাকালো। হৃদের ব্রাউন চোখে দৃশ্যমান হলো মায়া হাঁপিয়ে ওঠা স্নিগ্ধ মুখচ্ছিরি। হৃদ কপাল কুঁচকে সূক্ষ্ম দৃষ্টিতে মায়াকের উপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে আশেপাশের সকল বডিগার্ডকে হাতের ইশারা বোঝালো চলে যেতে। হৃদ ইশারা অনুযায়ী সকল বডিগার্ডগুলো নিঃশব্দে প্রস্থান করলো জায়গা ছেড়ে। হৃদ নিজের ডান হাতের ঘড়িটি এক পলক দেখে নিয়ে চোখ তুলে তাকায় মায়ার দিকে, গম্ভীর কণ্ঠে বলে, কি চাই? হৃদের গম্ভীর মুখের প্রশ্ন ইতিহস্ত বোধ করল মায়া। দৌড়ে আসা হাঁপিয়ে ওঠা ভয়াক্ত মুখশ্রীতে সাহস সঞ্চয় করে নত মস্তিষ্কে দাঁড়ালো সে হৃদের সামনে। কাচুমুচু করে বলল, আমি যাব আপনার সাথে। হৃদ কপাল কুঁচকে বিরক্ত প্রকাশ করলো মায়ার কথায়। রুষ্ট গলায় বলল, কোন দুঃখে নিব আপনাকে শুনি? হৃদের কথায় তৎক্ষণাৎ মাথা তুলে তাকায় মায়া। ছটফট উত্তরে বলে, দুঃখে না তো, সুখে আমি যাব। হৃদ আগের ন্যায় বিরক্ত নিয়ে বলল, আপনার সুখটা কিসের শুনি? সাত সকালে মরার জন্য আমার সাথে পিছন পিছন ছুটছেন, কোন সুখের সেটা বলেন? হৃদের বিরক্তিতে কাচুমাচু করল মায়া। পুনরায় নত মস্তিষ্ক হয়ে পা দিয়ে হালকা ফ্লোর খুঁটিয়ে বলো, আমি নাক ফুল পরব তো? আমাকে নিয়ে যান আপনি। মানে? হৃদের প্রশ্নে মায়া নিজের ওড়না আঁচল ভিতরে থেকে লম্বা চ্যাপটা 12 ইঞ্চির একটা বক্স বের করে হৃদকে দেখালো। হৃদ তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলো মায়ার গুটি হাতে ধরা বক্সটিকে। মনে পড়ল তাদের বিয়ে রাতে মায়া হৃদ থেকে নাকফুল চেয়েছে। সেই হৃদ পুরো এক বক্স ডায়মন্ডের ছোট বড় অসংখ্য নোজপিন পাঠিয়েছিল মায়াকে সকালে। কম হলো বক্সের ভিতরে 300 শতাব্দী নোজপিন ছিল, কিন্তু হৃদ বুঝল না মায়া এই মুহূর্তে তার পিছন পিছন কেন ছুটতে চাইছে এই নোজপিনের বক্স নিয়ে। সেটা ভালো লাগে, সেটা পরে নিলেই তো হয় ঝামেলা শেষ। হৃদের তীক্ষ্ণ দৃষ্টির মধ্যে মুখ খুলল মায়া। ভুল শুধরালো হৃদের মিহি কণ্ঠে বলো, নাকফুল পরতে গেলে নাক ফুটাতে হয়। আমার তো নাক ফুটানো নেই, তাই আমি নাক ফুল পরতে পারছি না। আপনি আমাকে নাক ফুটাতে সাহায্য করুন প্লিজ। আমাকে পার্লারে মহিলাদের কাছে নিয়ে চলুন, আমি নাক ফুটাবো, নাক ফুল পরবো নাকে।
মায়ার খাপছাড়া কথা মুহূর্তে হৃদের কপাল বিরক্তের ভাঁজ পড়ল কয়েক গুণ। প্রচণ্ড বিরক্তি গলা ছেড়ে বলল, নাটক করেন আমার সাথে? ফালতু সময় নিয়ে ঘুরি আমি আপনার জন্য? আমার খেয়ে দিয়ে আর কোনো কাম নাই, এখন আপনাকে সাথে নিয়ে নিয়ে ঘুরতে হবে আমাকে? নাক ফুলের বাল পড়ার দরকার নাই, যেটা যেভাবে আছে সেভাবেই থাকুক, কোনো এক্সট্রা নাটকের দরকার নেই আমার। যান, আপনি ভিতরে যান। হৃদের কথায় কাজ হলো না, উল্টো বেঁকে বসলো মায়া। যে দেখালো শান্ত ভঙ্গিতে, গাল ফুলিয়ে বলল, তাহলে আমি একা একা চলে যাব কিন্তু। মায়ের বাঁকানো ভঙ্গিতে রাগান্বিত হলো হৃদ। তারপরে মায়াকে কিছু বলল না, বরং বিরক্তি চোখে ফেলে আবারও একবার মায়াকে দেখে নিল। মায়ার গায়ে কাঁচা হলুদ 2 পিচ পরা সালোয়ার, সাদা, গায়ে বড় করে দুপাশে ওড়না টানা, দুহাতে কাঁচা হলুদের রেশমি চুড়ি ঝনঝন শব্দ, চুলগুলো সব হাত কপা করে হলুদ ঝুমকো কাঠিতে আটকানো, তাতে গলায় হৃদের দেওয়া বাসরাতে সেই ছোট্ট লকেটটি পরা। মায়ের কাঁচা হলুদের শরীর হলেও হলুদ রঙের ড্রেসটি যেন মাত্রাতিরিক্ত মোহিত করল হৃদকে। তারপর হৃদের নাকচ করল মায়ের বেশভূষা দেখে। মায়াকে এভাবে নিয়ে যেতে চাচ্ছে না নিজের সাথে, তাই বিরক্ত নিয়ে বলল, বোরখা কই আপনার? বললাম তো বোরখা নেই আমার। হৃদ আগে নেয় কপাল কুঁচকে বিরক্ত কণ্ঠে বলল, কেন, আপনার বোরখা এখনও আসে নাই? না। অবস্থানটা হৃদের অফিস রুমে। মায়া গালে 2 হাত ভর দিয়ে ঝুঁকে পড়ে আছে সোফার টি টেবিলের ওপরে, দৃষ্টি স্থির সামনে থেকে নোজপিনের বক্সের মধ্যে। মায়া বিগত 1 ঘন্টা যাবৎ অস্থির দৃষ্টিতে বুলিয়ে যাচ্ছে মায়ার পছন্দের নোজপিন খোঁজার অনুসন্ধানে। কোনো মতেই পছন্দ করতে পারছে না একটা নোজপিন পরার জন্য মায়া। হৃদ ল্যাপটপে হাত চালিয়ে নিজের কাজ করে চলছে ব্যস্ততার সহিত। কিছুক্ষণের মধ্যে তার জরুরি মিটিং, আর তার জন্য প্রজেক্টর ডিটেল চেক করে আর থেকে থেকে মায়াকে পর্যবেক্ষণ করছে ক্ষণে ক্ষণে। মায়ের নোজপিনের ওপর ঝুঁকে পড়ে বিষয়টি লক্ষ্য করল আপাতত হৃদ। সেদিকে মনোযোগী হতে চাচ্ছে না, সে নিজের কাজে ব্যস্ত। হৃদের অফিস কক্ষে আরও একজন উপস্থিত বহমান হয়েছে। কাচুমাচু ভঙ্গিতে মায়ার সামনে দাঁড়িয়ে আছে পারদর্শী, দক্ষতা সম্পূর্ণ মডার্ন পার্লারিস্ট মহিলাটি। গায়ে সাদা কালো জিন্স টপ জড়ানো, হাতে নোজপিন ফুটানো ছোট মেশিনটি। মহিলাটি বিগত সময় নিয়ে ভয়াত্মক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। কক্ষের একপাশে কিন্তু মায়ার হেলদোল নেই। এতগুলো নোজপিন থেকে একটা নোজপিন পছন্দ করতে পারছে না সে নিজের জন্য। বিউটিশিয়ান মহিলাটি আহত হচ্ছিল বারবার মায়ার কাণ্ডে, কিন্তু মুখে কিছু বলতে পারছে না হৃদের ভয়ে। হৃদ খান সম্পর্কে অবগত সে, তাই চুপ করে নিজের প্রাণ বাঁচানোর ফরজ মনে করছেন তিনি। মায়া আরও কিছু সময় নিয়ে যখন নিজের জন্য নাকফুল পছন্দ করতে পারল না, তখন নোজপিনের বক্স নিয়ে উঠে দাঁড়ালো। তৎক্ষণাৎ হাজির হলো হৃদের সামনে। হৃদের সামনে ল্যাপটপের ওপর নিজের নোজপিনের বক্সটি রেখে আবারও ঝুঁকে বলো হৃদের সামনে। চিন্তিত ভঙ্গিতে বলে উঠল হৃদকে, দেখুন না মিস্টার ভিলেন, আমি একটা নাকফুলও পছন্দ করতে পারছি না, কি করি বলুন তো? মায়া হঠাৎ কাণ্ডে থমথমে খেয়ে যায় হৃদ। ব্যস্ত হাত দুটো থেমে গিয়ে তৎক্ষণাৎ মনোযোগ নষ্ট হলো হঠাৎ করে মায়া হৃদের সামনে ঝুঁকে পড়ায়। আকস্মিক ঘটনা, হঠাৎ বিষয়টি নিয়ে কি বুঝতে হৃদ কয়েক সেকেন্ডের সময় নিল। এত পরে বিষয়টি বুঝতে পেরে হৃদ রাগান্বিত চোখে মায়ার দিকে তাকাতে মুহূর্তেই চোখ দুটো শীতল হয়ে যায়। মায়া উন্মাদ গলায় ঘাড় ও কানের নিচে চোখে পড়তে মায়া হৃদের চেয়ারে পাশ দিয়ে ঝুঁকে পড়ে রইল ল্যাপটপের সামনে থাকা নোজপিনের বক্সটির উপরে। হৃদের পাষণ বুকে কেঁপে উঠল। পুনরায় অধৈর্য হলো মন মায়াকে একটু করে ছুঁয়ে দেওয়ার জন্য। হৃদ শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকলো মায়ার গলা ঘাড়ের চারপাশ। হৃদ আলতো হাত বাড়িয়ে মায়ার গালে স্পর্শ করতে চাইল, কিন্তু তার আগেই অধৈর্যের মুখ খুলল মায়া। নাকফুলের বক্সে মুখ ঢুকে বলল, আমাকে একটা নাকফুল পছন্দ করে দিলেন না মিস্টার ভিলেন? আমি পছন্দ করতে পারছি না তো। মায়ার কথায় নিজের বাড়ন্ত হাতটা কি মনে করে গুটিয়ে নিল হৃদ। অস্থিরতা নিঃশ্বাস টানল নিজের মাঝে সে। মেয়েটি আশেপাশে থাকলেও নিঃশ্বাস নিতে কষ্ট হয় তার, তাই মায়াকে দূরে সরানোর জন্য হৃদ নিঃশব্দে কয়েক সেকেন্ড সময় নিতে চোখ বুঝল নাকফুলের বক্সটির মধ্যে। স্থির দৃষ্টিতে হৃদ খুঁজে খুঁজে মায়া যেন খুব ছোট সুন্দর সাদা পাথরের মধ্যে
নাকফুল পছন্দ করে দিল। মায়া হৃদের দেওয়া নাকফুলটি নিয়ে খুশি হয়ে তৎক্ষণাৎ হাজির হলো বিউটিশিয়ান মেয়েটির সামনে। মেয়েটি মায়াকে নিজের সামনে বসে নাকফুলটি মেশিনের মধ্যে ভরে নিল দক্ষ সহিত। হৃদ কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল তাদের কর্মকাণ্ডের দিকে। মেশিন দিয়ে কি করে মায়ার সাথে সেটা ঠিকঠাক বুঝতে পারছে না হৃদ। মেয়েটি মায়ার বাম নাকের পাশে ছোট করে কলম দিয়ে মার্ক করলো এবং দক্ষতার সহিত মেয়েটির হাতে থাকা মেশিনটি মায়ের নাকের ওপর চালিয়ে চেপে ধরল। মায়া ব্যথা মৃদু চিৎকার করতেই হৃদ সামনে থেকে তৎক্ষণাৎ গলা ছেড়ে চেঁচিয়ে উঠল মেয়েটিকে। হেই! সঙ্গে সঙ্গে হৃদের ভয়ে মেয়েটি হাত থরথর করে কেঁপে উঠল। মুহূর্তে হাতে থাকা মেশিনটি অসাবধানতা পড়ে মায়ার পায়ের ওপর। মায়া ব্যথায় পুনরায় আর্তনা করে উঠল। হৃদ উত্তেজনা তাৎক্ষণিক চেয়ার ছেড়ে মায়ের বাহু টেনে দাঁড় করিয়ে নিজের সামনে কপাল চিন্তিত ভাঁজ ফেলে মায়ের নাকে এপাশ ওপাশে ঘুরিয়ে দেখতে দেখতে বলল, বলছি নাটক লাগানো দরকার নেই নাকে, তারপরও লাগাইছো। আমার অবাধ্য হওয়ার তোমার জন্য ফরজ কাজ হয়ে দাঁড়িয়েছে আজকাল। দেখি দেখাও আমাকে। বেশি ব্যথা পাইছো? কথাগুলো বলতে ব্যস্ততা চোখ বোলালো হৃদ মায়ার নাকে। খুব অল্প পরিমাণে রক্ত হৃদের চোখে পড়ল মায়ের নাকে নাকফুল চারপাশে। হৃদ ব্যস্ত ভঙ্গিতে মায়ের দুগাল নিজের দু হাতে ভাঁজ করে ব্যথাতুর কণ্ঠে বলে, উফ, রক্ত তো বের হচ্ছে নাক দিয়ে। ইস, বেশি ব্যথা লাগছে, কষ্ট হচ্ছে বউ। মায়ের চোখ মুখ লাল হলো হঠাৎ ব্যথায়। নাকফুল পরার ব্যথা চোখ দুটো টইটুম্বর হলো নোনা জল। টপ করে গাল গড়িয়ে পড়ল হৃদের হাতের মাঝে। হৃদ পুনরায় ব্যস্ত হলো মায়ের সামান্য ব্যথায়। অন্তত আদরের সহিত হৃদ মায়েকে সান্ত্বনা দিয়ে বলে উঠল, না আর কাঁদে না বউ, কাঁদে না, আমি ফু দেই, ব্যথা কমে যাবে তোমার। বলতে বলতেই পরপর ধীরস্থ ফু দিতে থাকলো মায়ার নাকে চারপাশে হৃদ। বিউটিশিয়ান মেয়েটি চমকিত ভঙ্গিতে তাকিয়ে থাকলো হৃদের কর্মকাণ্ডের দিকে। হৃদ খানের মতো ব্যক্তি যে কারো প্রতি এতটা দুর্বল হতে পারে তা জানা ছিল না মেয়েটি বুঝলো হৃদ খানের বিরক্তি। রাগে ভাজে ভাজে মেয়েটাকে নিয়ে দারুণ উত্তেজনা তার, যেটা নিখুঁতভাবে প্রকাশ করে যে গ্যাংস্টার হৃদ খানের কতটা জুড়ে দুর্বলতা এই ছোট মেয়েটি, যার শত শত মানুষের রক্ত ছড়াতো বিন্দুমাত্র ঘামে রেশ থাকে না তার কপালে। সেই হৃদ খানের কতটা উত্তেজনা মায়ার সামান্য এক ফোঁটা রক্ত নিয়ে। মেয়েটি মুগ্ধতা নিয়ে মায়াকে আবারও এক পলক চোখ বুলাতে হৃদের রাগান্বিত দৃষ্টি সম্মনে হলো সে। হৃদ তিক্ততা ঝেড়ে চিবিয়ে চিবিয়ে বলল, গেট আউট ফ্রম হেয়ার। মেয়েটি আর দাঁড়ালো না, প্রাণের ভয় তৎক্ষণাৎ পালালো হৃদের অফিস কক্ষ থেকে। মায়াকে সোফায় টি টেবিলের ওপর বসে হৃদ হাঁটু গেড়ে বসতে মায়ার সামনে নিজের দু হাতে মায়ার দুগাল অন্তত আদরের সহিত চোখের পানি মুছে দিল। মায়া ব্যথাতুর পাটা রাখলো নিজের উরুর উপর। মায়া চমকে উঠে নিজের পা সরিয়ে নিতে চাইল হৃদ। পুনরায় মায়া পা শক্ত করে টেনে ধরে বিরক্ত চোখিতে হৃদ মায়াকে এক পলক দেখে নিয়ে পুনরায় নিজের দৃষ্টি স্থির করে মায়া ব্যথাতুর পায়ের পাতায় এসে যেখানটায় বিউটিশিয়ানের মেয়েটি অসাবধানতাবশত নোজপিন মেশিনটি ফেলে দিয়েছিল। হৃদ মায়া লাল হয়ে যাওয়া পাটি দেখতে দেখতে বিরক্ত কণ্ঠে বলল, বড়দের কথা না শুনলে এরকমই হয়। বালের একটা নাকফুলের জন্য দুই জায়গায় ব্যথা পেলে না করেছি পড়া দরকার নেই, তারপরও কথা শোনো না আমার। হৃদের কথা মায়া কান্না ভেজা কণ্ঠে বলেও, আমি নাকফুল না পড়লে আপনার অমঙ্গল হতো। আম্মু বলে বউদের নাকফুল পড়তে হয় স্বামীর মঙ্গলের জন্য। ফালতু যত সব কুসংস্কার, থার্ড ক্লাস কথাবার্তা। তোমাকে বউ সাজবে কে বলেছে? আমি বলছি আমার, তুমি বউ বউ হয়ে চলো। হ্যাঁ, আমি মঙ্গল অমঙ্গল বুঝি না, যখন যেটা হবে তখন সেটাই হবে আমার সাথে, আর সেটাকে নিয়তি বলে। তাছাড়া মরলে আমি মরব, আপনি কেন নাক ফুটাতে গেলেন? এখন ব্যথাটা কে পাচ্ছে শুনি, আমি না আপনি? হৃদের মুখে মরা শব্দটা যেন কষ্ট দলা পাকিয়ে আসলো মায়ার গলায়। মুহূর্তে পুনরায় টইটুম্বর হলো মায়ার চোখ দুটো, গাল বেয়ে পড়ল দু ফোঁটা নোনা জল। মায়া নিজের কান্না ঠোঁট বাঁকিয়ে বলল, আপনি অনেক পাষণ্ড মিস্টার ভিলেন।